সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে আমরা দুটি গাণিতিক প্রশ্নের সমাধান করব। প্রথম প্রশ্ন, তোমার পরিবারের দুইজন সদস্যের বয়স বছরে লিখো এবং বর্গমূল সংখ্যা রেখায় স্থাপন করো। এখানে তোমার পরিবারের দুজন সদস্যের বয়স কিন্তু যে কোনো বয়সই হতে পারে। সেটি তুমি যদি বয়স তোমার একদম ঠিকঠাক বয়স লিখতে চাও তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা সব সময় হবে না, আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে যে পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা চেষ্টা করবে পূর্ণবর্গ সংখ্যাগুলোই লেখার, তাহলে তোমার অঙ্কটা সহজ হয়ে যাবে। আর যদি পূর্ণবর্গ সংখ্যা না লিখো তাহলে সেক্ষেত্রে তোমার সংখ্যা রেখাটা আঁকতে একটু কঠিন হবে। প্রথমেই আমি পূর্ণবর্গ সংখ্যায় নিয়েছি। আমার পরিবারের দুইজন সদস্যের বয়স 9 ও 25। এখানে যদি 9 না থেকে 16 থাকতো তাও হতো, কিংবা যদি 36 থাকতো তাও কিন্তু অঙ্কগুলো সহজ হয়ে যেত। কিন্তু এখানে যদি সংখ্যাটি হয় 24 কিংবা 8, তোমরা জোড় সংখ্যা দেখছো কিন্তু এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। তাই এই সংখ্যাগুলো দিয়ে যদি তুমি অঙ্কটা করো তাহলে তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। প্রথম সংখ্যা 9, তাহলে 9কে যদি আমরা বর্গমূল করি তাহলে পেয়ে যাব 3। আর 9কে বর্গমূল করার জন্য আমাদের ক্যালকুলেটরের প্রয়োজন হয় না, আমরা সবাই জানি 3কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 9 পাই। তাহলে আমরা সংখ্যা রেখা স্থাপন করব 3কে। সংখ্যা রেখাটি আঁকতে হলে একটি সংখ্যা রেখা কি করে আঁকতে হয় তোমরা তৃতীয় শ্রেণী থেকে এটি শিখে এসেছো। শূন্য থেকে তোমরা শুধুমাত্র পরের সংখ্যাগুলো দেখেছো, আগের সংখ্যাগুলো জানোনি। কিন্তু তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে পূর্ণ সংখ্যা অধ্যায়টি পড়েছো তখন তোমরা জেনেছো যে মাইনাসও থাকে, অর্থাৎ শূন্যের আগেও কিছু সংখ্যা আছে। তোমরা এখানে সংখ্যা রেখার ক্ষেত্রে এই মাইনাস সংখ্যাগুলো লিখতে পারো, চাইলে না লিখলেও কোনো সংখ্যা নেই, কারণ তোমাদের এখানে মাইনাস লেখার কোনো প্রয়োজন নেই। 0, 1, 2, 3 এই 4টি সংখ্যা থাকলেই হলো তোমার সংখ্যা রেখায়। তবে আগে পড়েছে তার অনেক সংখ্যা আছে, তাই আমি সংখ্যা রেখাটি ঠিক এভাবে এঁকেছি। 0টাকে তোমরা একভাবে মার্ক করবে আর 3টাকে একভাবে মার্ক করবে। এরপর তোমরা দেখিয়ে দেবে যে 1 থেকে 3 অর্থাৎ সংখ্যা রেখায় আমরা 3 সংখ্যাটিকে স্থাপন করেছি। আর এখানে প্রথম সংখ্যা 9, আমরা একেবারে 9 স্কয়ার রুট দিয়ে 3 লিখে ফেলেছি। তোমরা চাইলে 9 এর বর্গমূল সমান 9 স্কয়ার রুট সমান 3 এভাবেও লিখতে পারো, আবার এভাবে লিখলেও কোনো সমস্যা নেই। এরপর দ্বিতীয় সংখ্যা 25। এখন আমরা যদি 25কে বর্গমূল করি তাহলে পাবো 5। এটার জন্য আমাদের কারো ক্যালকুলেটরের প্রয়োজন হওয়ার কথা না। আর সংখ্যা রেখাটি আঁকতে হলে একইভাবে সংখ্যা রেখাকে 0তে একটা মার্ক করব এবং 5-এর জায়গায় একটা মার্ক করব, এবং এরপর ঠিক এভাবে আমরা 0 থেকে 5 পর্যন্ত বন্ধ করে দেব দুটি দাগের মাধ্যমে, এবং আমরা তীর চিহ্ন দিয়ে এটি বুঝিয়ে দিতে পারি যে এই সংখ্যাটুকু আমি স্থাপন করেছি বা এটি আমার সংখ্যা রেখায় স্থাপন করা হয়েছে। 5কে আমি সংখ্যা রেখায় স্থাপন করেছি। এখানে যদি সংখ্যাটি 25 না 36 হতো তাহলে আমরা 6কে স্থাপন করতাম, যদি 16 হতো তাহলে আমরা 4কে সংখ্যা রেখায় স্থাপন করতাম। কিন্তু যদি এই সংখ্যাটি কোনো পূর্ণবর্গ সংখ্যা না হয়ে এমন কোনো সংখ্যা হয় যেটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে সেখানে আমরা কিভাবে আঁকবো চলো দেখি কিভাবে আঁকতে হবে। এখানে তোমাদের প্রথমে একইভাবে এই সংখ্যা রেখাটি আঁকতে হবে। এভাবে যাবে, ধরো যে আমরা যে সংখ্যাটি নিয়েছি সেটির বর্গমূল কত হবে, তোমরা তো অবশ্যই বর্গমূলটা বের করবে। সেটির বর্গমূল যদি হয় 2.5 তাহলে তোমরা সেটি কিভাবে করবে। এখানে থাকবে 0, 1, 1.5, তারপর থাকবে 2, এরপর থাকবে 2.5। এখন এরপর তোমরা চাইলে আরো অনেক কিছুই বসিয়ে নিতে পারো। আমি এত কিছু লিখছি না, আমি সরাসরি এখানে 0তে একটা মার্ক করব এবং এই যে 2.5 এখানে আরেকটা মার্ক করব, এবং এরপর ঠিক এভাবে দাগ দিয়ে বন্ধ করে দিব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা 2.5-এ মার্ক করেছে। কিন্তু তোমরা কখনোই পূর্ণবর্গ সংখ্যা ছাড়া এই অঙ্কটা করতে যাবে না বা করার চেষ্টা করবে না, কারণ এখানে যদি তোমার সংখ্যাটি হয় 2.1 তাহলে তুমি কি করবে, বা হলো 5.1, তখন তোমার এই সংখ্যা রেখাটি আঁকতে একেবারে তোমার 3টি কাগজ লেগে যাবে পুরো। তোমার এভাবে তো এইটুকু তো আঁকতে পারবে না, এরকম আরো 3টি লাইন লাগবে। তো এই জন্য চেষ্টা করবে সংখ্যাগুলো যেন পূর্ণবর্গ সংখ্যা হয়, বা এমন কোনো সংখ্যা যেমন 2.5 সেটি তুমি খুব সহজে আঁকতে পারছো। এরকম দশমিকের পরে 5 থাকলে আঁকাটা সহজ হয়ে যায়, কিন্তু অন্য কিছু থাকলে সেটি আঁকাটা কঠিন হয়ে যায়। এবার দ্বিতীয় প্রশ্ন
24 ও 143 সংখ্যা দুইটির বর্গের সমষ্টির বর্গমূল নির্ণয় করো। আবার সংখ্যা দুইটির বর্গের অন্তরের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। তো এই অঙ্কটি অনেকটা পেঁচিয়ে দেওয়া আছে। প্রথমে তোমাদের 24 ও 143 সংখ্যা দুটির বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে, এরপর তার বর্গমূল করতে হবে। এরপর আবার সংখ্যা দুটির বর্গের অন্তর নির্ণয় করতে হবে, অর্থাৎ 143 এর বর্গ থেকে 24 এর বর্গ বিয়োগ করতে হবে এবং এরপর তার সাথে কোন সংখ্যা যোগ করলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করতে হবে। এই অঙ্কটি এমনিতে দেখলে মনে হয় খুব কঠিন, কিন্তু আসলে খুবই সহজ। আমি বুঝিয়ে দিলেই তোমরা বুঝতে পারবে যে এটি আসলে অনেক সহজ একটি অঙ্ক। প্রথমেই 24 ও 143 এর বর্গের সমষ্টি বের করতে হবে। 24 ও 143 এর বর্গের সমষ্টি নির্ণয় করতে হলে 24 এর বর্গ করতে হবে আর 143 এর বর্গ করতে হবে, তারপর এগুলো যোগ করে দিতে হবে। 24 এর বর্গ 576 এবং 143 এর বর্গ 20,449। তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব 21,025। তাহলে আমাদের 24 ও 143 এর বর্গের সমষ্টি 21,025। এবার 21,025 এর বর্গমূল নির্ণয় করতে হবে। 21,025 এর বর্গমূল নির্ণয় করতে হলে তোমরা এটিকে সাধারণভাবে বর্গমূল নির্ণয় করবে না, অবশ্যই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার চেষ্টা করবে। আর ভাগ প্রক্রিয়ায় যখন বর্গমূল নির্ণয় করবে তখন তোমরা যখন জোড়া করবে, এখানে যেহেতু 5টি সংখ্যা তাই 2 আলাদাভাবে থাকবে। 10 এর একটি জোড়া হবে এবং 25 এর একটি জোড়া হবে। প্রথমে 2 এর ভেতর কোন সংখ্যাটি যায় সেটি হচ্ছে 1, 1 1 1। সুতরাং 1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 1ই পাই, তাই আমরা এখানে 1টি লিখতে পারবো। কিন্তু যদি আমরা 2 লিখি, আমরা যদি সাধারণভাবে ভাগের কথা চিন্তা করি তাহলে 2 1 2, কিন্তু আমরা এখানে 1 দিয়ে বা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করছি না, আমরা এটাকে বর্গ করছি। এখানে যদি 4 থাকতো তাহলে আমরা এখানে 2 লিখতাম, এখানে যদি 9 থাকতো তাহলে 3 লিখতাম। ঠিক একইভাবে এখানে যেহেতু 2 আছে তাই আমরা এখানে 1 লিখছি। এবার আমাদের 2 থেকে 1 বিয়োগ করতে হবে, আর আমাদের এখানে যেহেতু 1 আছে, এই 45 কিন্তু এখন আমাদের নেই। তো এই 1 যে আছে, এই 1 কে আমাদের দ্বিগুণ করতে হবে এবং এখানে আমাদের থাকলো 2। এরপর আমরা এই 10 যে জোড়াটি আছে সেই জোড়াটি আমরা নামালাম। যদি আমরা সাধারণভাবে ভাগ করতাম তাহলে আমরা কি করতাম, আমরা শুধুমাত্র 1 কে নামাতাম, কিন্তু আমরা এখানে বর্গমূল নির্ণয় করছি। এখানে এই অঙ্কের ধরনটা একটু আলাদা। তোমরা এটি সম্ভবত শিখেছো, তোমাদের অনলাইনে ক্লাস হচ্ছে, তোমরা সেভাবে শিখতে পারো। আর না শিখে থাকলেও তুমি বুঝতে পারছো যে এখানে যেহেতু আমরা একটি করে জোড়া করেছি, জোড়া করার কারণটা এই যে আমরা একসাথে একটি জোড়ার কাজ করব। এখানে তোমরা 2 এর পর যে কোনো একটি সংখ্যা যোগ করবে, 96। এবং এখানে যদি 25 এর বর্গ লিখতে যাওয়া হয় তো 25 এর বর্গ 125, এখানে 110 এর থেকে বড় হয়ে যায়, তাই এটি লেখা যাবে না। আর এখানে যেহেতু 4 লিখেছি, সেই 4টি আমাদের এখানেও লিখতে হবে। এরপর আমরা এখানে 110 থেকে 96টি বিয়োগ করে দিলাম এবং পেয়ে গেলাম 14। এরপর আমাদের দ্বিতীয় জোড়া অর্থাৎ 25 নিচে নামাতে হবে। এবার আমরা 14 এর দ্বিগুণ অর্থাৎ 28 লিখব এবং এরপর এটির সাথে আরো একটি সংখ্যা লিখব যেটি দিয়ে গুণ করলে, আচ্ছা তোমরা এখানে দেখতে পাচ্ছ 24 এর এখানে 24 যদি 24 দিয়ে গুণ করা হয় তাহলে কি হবে, তাহলে এটা তো অনেক বড় একটি সংখ্যা হয়ে যাবে। 110 এর ভিতর তো যাবে না, তাই 24 কে আমরা 4 দিয়ে গুণ করেছি। 24 যদি 4 দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবে 96। ঠিক একইভাবে আমরা যখন আমরা এখানে 28 এর পর 5 লিখেছি তাহলে এটি 285 হয়ে গেছে এবং এরপর যখন আমরা এই 285 কে 5 দিয়ে গুণ করব তখন আমরা পেয়ে যাব 1425। আমরা এখানেও 5টা লিখে দিব এবং এরপর আমরা কোনো ভাগশেষ পাচ্ছি না, কারণ এটি একটি পূর্ণবর্গ সংখ্যা আমরা আগেই জানি, কারণ 24 ও 143 এর বর্গের সমষ্টি। এই বর্গের সমষ্টির বর্গমূল হবে 145। তোমরা এখানে কখনো এই জিনিসটা মনে করবে না যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি মানে সেই দুটি সংখ্যার যোগফল হবে সেই সংখ্যাটির বর্গমূল। কারণ তোমরা এখানে যখন 1 এর বর্গ করছো তখন সংখ্যাটি হচ্ছে 1, কিন্তু 2 এর বর্গ যখন করছো তখন সংখ্যাটি হচ্ছে 4। তবে আমাদের অঙ্কের আরো একটি অংশ বাকি আছে, সেটি হচ্ছে 24 ও 143 সংখ্যা দুটির বর্গের অন্তর এবার নির্ণয় করতে হবে। বর্গের অন্তর কিভাবে নির্ণয় করে, একটি বর্গ থেকে আরেকটি বর্গের ভিতর যে পার্থক্যটি আছে, 143 এর বর্গ থেকে 124 এর বর্গ যখন আমরা বিয়োগ করব তখনই আমরা এই দুটি সংখ্যার বর্গের অন্তর বের করতে পারবো। 143 এর বর্গ হচ্ছে 20,449 এবং 24 এর বর্গ হচ্ছে 576। এখন এটিকে আমরা 20,449 থেকে 576 বিয়োগ করব এবং পেয়ে যাব 19,873। এখন আমাদের এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করতে হবে, আর এই সংখ্যাটির যখন আমরা বর্গমূল নির্ণয় করব তখন এখানে 1 দেখতে পাচ্ছি, তো একইভাবে আমরা 1 এর বর্গমূল করব। আমি তোমাদের আগেই বলেছি বর্গমূল কিভাবে করতে হয়, ঠিক একইভাবে আমরা এই বর্গমূলটি নির্ণয় করব এবং আমরা বর্গমূল পাবো 140, কিন্তু আমরা এখানে একটি ভাগশেষ পেয়ে যাচ্ছি, সেটি হচ্ছে 273।
এই কারণে আমরা এটি বুঝতেই পারছি যে 19,873 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যাটির সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এর বর্গমূল হবে। ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এখানে বলা আছে, কোনো একটি সংখ্যা যোগ করলে কিন্তু এখানে লেখা যাবে না, ক্ষুদ্রতম কথাটি অবশ্যই লিখতে হবে। এবং তোমাদের প্রশ্নেও কিন্তু ক্ষুদ্রতম সংখ্যাটির উপর জোর দেওয়া হয়েছে। এখানে ক্ষুদ্রতম একটি সংখ্যা যোগ করলে তার বর্গমূল হবে, যেহেতু এখানে আমরা 140 পেয়েছিলাম বর্গমূল এবং ভাগশেষ ছিল, ভাগফল 140 ছিল, তাই আমরা এখানে 1 যোগ করব আর আমরা পেয়ে যাব 141। এখন যদি আমরা 141-এর বর্গ থেকে যে সংখ্যাটি আমরা পেয়েছি অর্থাৎ 19,873 এটিকে বিয়োগ করে দেই, তাহলেই তো ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে প্রথমে আমাদের 141-এর বর্গ করতে হবে। 141 গুণ 141 সমান 19,881। এখন আমরা এটিকে 19,881 থেকে 19,873-কে বিয়োগ করে দেব। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 8। আমরা দেখেছো কিভাবে এই অঙ্কটি করতে হয়, খুবই সহজ একটি অঙ্ক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত KM শিক্ষা ইউটিউব চ্যানেলটির সাথেই থাকো।